নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাজেট কেমন হলো? বাজেট নিয়ে নিম্ন মধ্যবিত্তের খুব বেশি এক্সপেকটেশন থাকে না, থাকে মধ্যবিত্তের, সরকারি কর্মচারীদের, ব্যবসায়ীদের এবং উচ্চ মধ্যবিত্তদের বা উচ্চবিত্তদের একই সঙ্গে। ফলত আলটিমেটলি বাজেট কেমন হলো সেটা নিয়ে চর্চা অনুশীলনের থেকেও আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে আপনাদের খুব ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেবো। তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করবো না, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর দিকে একটু দৃষ্টিপাত করা দরকার। প্রথমত, যেদিন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রে বাজেটটা দিলেন, লোকসভায় বাজেটটা পেশ করলেন, ঠিক সেই দিনই এ রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকলেন সমস্ত পুজো কমিটিগুলোকে এবং সেইটাকে 85,000 টাকা, অর্থাৎ পুজোর অনুদান বোধহয় 60 বা 65 থেকে 85,000 টাকা অনুদানের কথা ঘোষণা করলেন। জানতেন যে এবারে কেন্দ্রের বাজেট বাংলামুখী হবে না, ফলত আলটিমেটলি পুজো কমিটিগুলোকে খুশি করাটা কাজ। চাকরি না দিই, কর্মসংস্থান না দিই, ব্যবসা না দিই, সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট না করি, সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল না করি, দপ্তরে দপ্তরে কন্ট্রাকচুয়াল কর্মীদের ভরিয়ে দিই, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিই, কিন্তু পুজো কমিটিগুলোকে যদি একটু টাকা বাড়িয়ে দিই তাহলে একটা পুজো কমিটির সঙ্গে অনেকে জড়িত থাকে, ফলে তারা দিদি দিদি করবেন, ফলেতে ভোটের ইনামও হবে। আবার সেখানে ঘোষণা করে দিলাম যে 1 লাখ টাকা সামনের বছর দেবো, 2026কে মাথায় রেখে পুজো কমিটিকে 1 লাখ টাকা অনুদান ডিক্লেয়ার করে দিলেন যে সামনের বছর 1 লাখ টাকা হবে। এখন থেকেই ডিক্লারেশনটা করে দিলেন যাতে মানুষের এক্সপেকটেশনটা থাকে, মানুষ থাকে আরে দিদি থাকলে তো আমরা 1 লাখ টাকা করে পুজো পাবো। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমার মনে হলো। 1, 2, যেটা হচ্ছে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢালাও বরাদ্দ করলেন নরেন্দ্র মোদী সরকার, অর্থাৎ নির্মলা সীতারামন সরকার। এখন প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে বেজায় ক্ষেপে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে দিল না, বাংলাকে দিল না। আরে বাংলা তো তার মেয়েকে ভোট দিয়েছে, এবার মেয়ে সামলাক। 25 লক্ষ যদি সিএজি রিপোর্টে বেরোয়, 25 লক্ষ ভুয়ো বিল একটা সরকার জমা দিয়ে থাকে, সেই সরকারের কি নতুন করে কিছু এক্সপেকটেশন থাকা উচিত, করা উচিত? 25 লক্ষ ভুয়ো বিলে কয়েক লক্ষ কোটি টাকা যে সরকার, যে সরকারি দল মেরেছে, সেই সরকারি দল এক্সপেক্ট করবে যে আমি বাপান্ত করবো নরেন্দ্র মোদীর, আর সেই সরকার বাংলাকে ঢালাও বরাদ্দ করবে? বরঞ্চ বাংলা তাকিয়ে তাকিয়ে দেখুক অন্ধ্রপ্রদেশের দিকে, বাংলা তাকিয়ে দেখুক বিহারের দিকে। যে বিহারকে দেখে ব্যঙ্গ বিদ্রুপ করতাম, সেই বিহার কি ছিনিয়ে নিয়েছে। একটু আমি সিনপসিসে যাব, তারপর সুদীপ্ত গুহকে নিয়ে আসবো, তিনি এই বাজেটটাকে কীভাবে বিশ্লেষণ করেছেন সেটা আমি শোনাবো। কিন্তু তার আগে বিহার কি পেয়েছে একটু দেখুন। নালন্দা ও রাজগীরের পর্যটক কেন্দ্রে উন্নতি করা হবে, নির্মলা সীতারামন বললেন। তার সঙ্গে রয়েছে বিহারের বিশ্বপাদ মন্দির করিডোর ও মহাবলী মন্দির করিডোর তৈরি করা হবে। বিহারে পূর্ণিমা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। বিহারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য 11,500 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ হলো 26,000 কোটি টাকা। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ হলো 26,000 কোটি টাকা। বিহারে নতুন মেডিকেল কলেজ ও বিমানবন্দর তৈরি করা হবে। বিহারে 21,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট। বিহার পাবে 21,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট। এটা তো গেলে বিহার তার প্রাপ্যটা বুঝে নিল নীতিশ কুমার। শরিক দল প্রাপ্য বুঝে নেবে, সেটাই স্বাভাবিক। সংবাদ মাধ্যম প্রচুর চেঁচিয়েছিল বিহার এবার মন্ত্রক চাইবে, সংবাদ মাধ্যম প্রচুর চেঁচিয়েছিল বিহার আবার স্পিকার চাইবে, বিহার রেলমন্ত্রক চাইবে। বিহার কিছুই চাইনি। বিহার আলটিমেটলি নিজের স্বার্থটা বুঝেছে। বাংলা তো নিজের স্বার্থটা বুঝতে পারে না, বাংলা রাজনীতিতে ব্যস্ত থাকে, ফলে স্বাভাবিকভাবে বিহার তার স্বার্থটা বুঝে নিয়েছে। নীতিশ কুমার সাইলেন্টলি যে অপারেশনসগুলো করা দরকার এই বাজেটের মধ্যে দিয়ে করে নিলেন। এবং অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু, যিনি স্পিকার চেয়ে বসে আছেন, স্পিকার ছাড়া তিনি সরকারকে সমর্থন করবেন না এমন কথা বলেছেন, সেই চন্দ্রবাবু নাইডু সরকার অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ পেয়ে গেলেন। 15,000 crores, 15,000, 1 টাকা নয়, 2 টাকা নয়, 100 কোটি টাকা নয়, 1,000 কোটি টাকা নয়, 15,000 কোটি টাকা একটা আর্থিক বাজেটের মধ্যে থেকে বরাদ্দ করে নিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের। এবং তার ছাড়াও আরও বেশ কিছু প্রজেক্টের মধ্যে আছে, যেমন ধরুন আমি বলছি বিশাখাপত্তনম চেন্নাই করিডোরের কাজ দ্রুত শেষ করা হবে, তার অ্যাসুরেন্স নিলেন। এবং অন্যান্য স্কিম তো আছেই, ধরুন আমি বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে অন্যান্য যা স্কিম, সাধারণ মানুষ যা উপকৃত হবে, সারা ভারতবর্ষে যা উপকৃত হবে, অন্ধ্রপ্রদেশেও তাই সেই উপকারটা পাবে। প্লাস 15,000 অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এবং বিহার ঢালাও
বরাদ্দ বার করে নিয়ে চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, রেগে গেছেন, হ্যাঁ বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত। আরে বাংলা বঞ্চিত 34 বছর ধরে আমরা শুনেছি, এই 13 বছর ধরে এখন বাংলা বঞ্চিত শুনবো। বাংলা তার স্বার্থটা বুঝবে না, বাংলা তার মেয়েকে নির্বাচিত করবে, দুটো তো একসঙ্গে হয় না। একদিকে বাংলা তার মেয়েকে নির্বাচিত করবে, যে মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নরেন্দ্র মোদীর বাপ্পাপান্ত করবে, আর তারপর দিনের শেষে বাংলা বঞ্চিত বলে চেঁচাবে, দুটো তো একসঙ্গে হয় না। ফলে বাংলার যা পাওনা তাই পেলো, আলটিমেটলি বাংলা আবার ডিপ্রাইভড হলো। এটা তো ঘটনা, অস্বীকার করে লাভ নেই। আপনি নরেন্দ্র মোদীর বাপ্পাপান্ত করবেন আর তিনি উদার হস্তে বাংলাকে সব কিছু দেবেন, একসঙ্গে দুটো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব বিধায়ক বা সাংসদ তাঁর দলে নির্বাচিত হন না, সেই সব এলাকার ক্ষেত্রে সেই বিধায়ক সেই সাংসদদের বেসিক ডিমান্ডটা সেই এলাকার জন্য তাদের যে ডিমান্ডটা তারা প্লেস করেন সেটা ফুলফিল করেন না। ফলে তো বাংলাতেই থাকলো, বাংলা তার মেয়েকে নির্বাচিত করলো, আলটিমেটলি বাংলা পেছনের দিকে ব্যাক গিয়ার আবার গাড়ি দিয়ে চালু শুরু করে দিল। বরঞ্চ আমরা আসুন সবাই মিলে একসঙ্গে দেখি অন্ধ্রপ্রদেশ কীভাবে ডেভেলপ করবে, বিহার কীভাবে ডেভেলপ করবে। আর আমরা ওই 85,000 টাকা অনুদান নিয়ে খুশি থাকি, দুর্গাপুজোর দিনগুলো পুজোতে দিদি 85,000 টাকা দিয়েছি, সেইটাতেই আমরা খুশি থাকি। কি অদ্ভুত না, বাংলার কপাল আর ফিরবে না। যাই হোক, আজকের আমার এই বাজেট অ্যানালিসিসের ক্ষেত্রে সরাসরি সুদীপ্ত গুহ, যিনি এই ব্যাপারে এক্সপার্ট, বাজেটটাকে কিভাবে দেখলেন, কি কি ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স হয়েছে, সেটা সুদীপ্ত গুহ আমাদের বাংলার মনে ব্যাখ্যা করেছেন। নমস্কার সুদীপ্ত বাবু, সন্ময় বলছি। নমস্কার দাদা। কি বুঝলেন বাজেট? নমস্কার। কি বুঝলেন বাজেট, একটু ব্যাখ্যা করবেন? এই বাজেটটা গত 10 বছরের একটা টার্গেটের কন্টিনিউয়েশন। এখানে যেটা মূল লক্ষ্য সেটা হলো দেশের মানুষকে আরো বেশি চাকরি দেওয়া এবং 2 নম্বর মানুষের রিলিফ আনা এবং মুদ্রাস্ফীতি একটা কন্ট্রোলে আনা, অর্থাৎ জিনিসের দাম যাতে না বাড়ে। আপনি দেখবেন যে 2004 থেকে 14 যখন মনমোহন সিং ছিলেন তখন মুদ্রাস্ফীতি বাড়তে বাড়তে প্রায় 12 থেকে 13% চলে গেছিল। সেখানে গত বছর ভারতবর্ষে মুদ্রাস্ফীতি প্রায় 4 থেকে 5-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছে, খুব একটা বাড়েনি, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, যেখানে খুব রিসেন্টলি দেখা যাচ্ছে ভোটের পর, মানে সারা ভারতে কোথাও বাড়েনি, ভোটের পর এখানে প্রত্যেকটা জিনিসের দাম চড়চড় করে বেড়ে গেছে। এটা একটা অন্য অ্যাঙ্গেল একটা। এছাড়া যেটা বলছি যে যেখানে মানে ভারত সরকার যে জিনিসটায় গত 10 বছর ধরে অগ্রাধিকার দিয়ে আসছে সেটা হলো 2014 আগে ভারতবর্ষ শুধুমাত্র সার্ভিস সেক্টরে কাজ করতো। আপনি দেখবেন টিসিএস, ইনফোসিস এই ধরনের কোম্পানিতে চাকরি পেলে মানুষের লাইফ বদলে যেত, গাড়ি বাড়ি, প্রচুর টাকা, বিদেশ যাওয়া। বাকি অন্যান্য সেক্টরে কোনো কাজ ছিল না, কৃষি সেক্টরে কোনো কাজ ছিল না, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করতাম না, অধিকাংশ জিনিস আমাদের চায়না থেকে আসতো। 2014 থেকে যে জিনিসটা টার্গেট করেছে ভারতবর্ষ, মানে নতুন গভর্নমেন্ট, সেটা হলো যে আমাদের দেশে যাতে ম্যানুফ্যাকচারিং হয়। এখন ম্যানুফ্যাকচারিং করতে গেলে কি দরকার? ভালো রাস্তা দরকার, যোগাযোগ দরকার, ভালো বন্দর দরকার, বন্দর যাওয়ার জন্য জলপথ দরকার, রেলপথ দরকার এবং বিমান দরকার, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার। গত 10 বছর সেটা করেছে এবং সেই জিনিসটাই আবার কন্টিনিউশন হয়েছে এবছর। তার সঙ্গে বেশ কিছু, যেহেতু নাকি দেশ গত 10 বছরে আপনি দেখবেন কোভিডের পর সারা পৃথিবীতে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে জাপান, প্রত্যেকটা দেশ মার খেয়েছে, প্রত্যেকের ইনফ্লেশন রেট প্রচুর হাই, জিনিসের দাম মানে আকাশ ছোঁয়া হয়েছে ইভেন ল্যাটিন আমেরিকায়, এবং সেই তুলনায় কোনো দেশে গ্রোথ হয়নি। একমাত্র দেশ যেখানে গ্রোথ হয়েছে 8% করে সেটা ভারতবর্ষ। কিন্তু দেখার বিষয় যে এই গ্রোথের সঙ্গে এখানে কিন্তু জিনিসপত্রের দাম সেভাবে বাড়েনি। আমাদের কয়েকদিন আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ডেটা অনুযায়ী ভারতবর্ষে গত অর্থবর্ষে 4.5 কোটি মানুষ চাকরি পেয়েছে। এখন আপনি বলবেন যে এই রিজার্ভ ব্যাংকের ডাটা ফর্জি না তো? আপনি দেখবেন পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম মানুষ গ্রাম ছেড়ে তামিলনাড়ু, মানে তামিলনাড়ুর একদম প্রান্তে, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে ম্যানুফ্যাকচারিং এ ছড়িয়ে যাচ্ছে। কিসে কাজ করছে এরা? ডিফেন্সের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, স্পেসের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ওষুধ তৈরির কারখানে হচ্ছে, সেমিকন্ডাক্টর, মোবাইল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন, আপনি যা দেখেন পুরো সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া সেই ম্যানুফ্যাকচারিং এর একটা হাবে পরিণত হয়েছে। ইভেন ওয়েস্টার্ন ইউপি, আপনার নয়ডা এটসেট্রা, এইসব জায়গাতেও বড় বড় সব ফ্যাক্টরি ভারতবর্ষে আসছে, সেখানে আরো বেশি দিলেন। অ্যাট দি সেম টাইম এই যে সবাই অসাম্য নিয়ে কথা বলে, মিডিল ক্লাসকে একটা রিলিফ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মিডিল ক্লাসকে
ট্যাক্সের ক্ষেত্রে একটা রিলিফ দেওয়া হয়েছে। অন দি কন্ট্রারি গভর্নমেন্ট আরেকটা জিনিস দেখছে, মানুষ খুব বেশি স্টক মার্কেটের দিকে ঝুঁকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি পয়সা বাড়ানোর জন্য অপশন ফিউচার এটসেট্রা এসব, যেটা গতকাল ইকোনমিক সার্ভেতে দেওয়া হয়েছিল। মানুষ যাতে বোকার মতো টাকা ওখানে লাগিয়ে নিজের বিপদ না ডেকে আনে, সেই জন্য ক্যাপিটাল মার্কেটে অ্যাডিশনাল 10% ট্যাক্স গভর্নমেন্ট বসায়, যেই জন্য আপনি দেখেছেন আজকে ক্যাপিটাল মার্কেট অর্থাৎ স্টক মার্কেট কিছুটা পড়ে গেছে। কারণ সরকারের মনে হচ্ছে যে সাধারণ মানুষ কিছুটা তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য স্টক মার্কেটে বিশেষ করে ফিউচার অপশন এটসেট্রা এইসব জায়গায় টাকা লাগছে। এতে যদি ইন্ডাস্ট্রির ক্ষতি হয় হবে, কিন্তু টু সাম এক্সটেন্ট, মানে কিছুটা যদি পিছিয়ে পড়ে, কিন্তু সাধারণ মানুষ বাঁচবে। অন দি কন্ট্রারি সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু ট্যাক্সে বেশ একটা বড় রকমের ছাড় দেওয়া হয়েছে এবং ট্যাক্স সিস্টেম অনেকটা সরলীকৃত হয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য যেটা এবং খুব ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বড় জিনিস, পশ্চিমবঙ্গে গত 67 বছর ধরে যেটা চলছে, বিশেষ করে গত 10-15 বছর খুব বেড়ে গেছে সেটা হলো অন্যের জমি, ভূমি সংস্কার দপ্তর অন্যের জমি গ্র্যাব করে একজনের জমি আরেকজনের নামে লিখে দিচ্ছে, আরেকজনের জমি আরেকজনের নামে লিখে দিচ্ছে। এবং শাহজাহানের এই ঘটনাটা ঘটার পর এটা খুব ভীষণভাবে স্প্রেড করে গেছে। গভর্নমেন্ট এবছর নিয়ম করছে ভারতবর্ষের প্রত্যেকটা জমি থেকে প্রপার্টি সবকিছু আরবান এবং রুরাল অর্থাৎ গ্রামে এবং শহরে ডিজিটাইজ করে সেগুলো প্রত্যেকটা নামকরণ করবে এবং প্রত্যেকটা আধারের সঙ্গে সংযুক্তিকরণ করবে, যাতে নাকি ওই পিছনে কাউকে পয়সা দিয়ে একজনের জমি আরেকজনের নামে করে নেওয়া বা ল্যান্ড গ্র্যাবিং, যে জিনিসটা সবচেয়ে বেশি চলে পশ্চিমবঙ্গে, অমর্ত্য সেন থেকে শুরু করে শাহজাহান সবাই এই জিনিসটাকে সাপোর্ট করে আসছে, সেই জিনিসটা কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় রকম রিফর্ম বলতে পারেন এবারের বাজেটে। এবং এটা একটা বিশেষ করে আপনি যদি বলেন বাংলার সবচেয়ে বড় প্রার্থী কি, এটা বাংলার ওয়ান অফ দি বড় প্রার্থী। একটা টাইমে এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, এটা মানুষ ভাবে ছোটখাটো জিনিস, অনুব্রত মোহন থেকে শুরু করে প্রত্যেকে বিভিন্ন লোকে যারা বাড়ি ফেলে দিল্লি বোম্বেতে চাকরি করতে যাচ্ছে বা আমেরিকায় চাকরি করতে যাচ্ছে, তাদের ফোন করে ডেকে এনে ভয় দেখিয়ে জমিটা নিয়ে নেয়। বা এখানকার ভূমি সংস্কার দপ্তর, যারা একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দপ্তর, যেখানে এক সময় গোপালিকা ছিলেন বহুদিন সেক্রেটারি, সেই জিনিসটা কিন্তু বন্ধ হতে চলেছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গকে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গ নিতে পারছে না গত 10 বছর ধরে। এবছরও বলা হয়েছে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, অনেকে বলছে বিহারকে সব দেওয়া হয়েছে, কলকাতা তো বিহারে না, লুধিয়ানা ডানকুনি ফ্রেট করিডোর, ডানকুনি তো ওখানে না। তো পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে, তারা যদি নিতে না পারে তাহলে তো দায় তাদের, এখানে চাকরি হবে না, সারা ভারতবর্ষে হবে, পশ্চিমবঙ্গ তার ফল পাবে না। এটুকুই বলতে পারি আজকে বাজেট। সব মিলিয়ে বাজেটটা খুব সুন্দর ছোট্ট করে বিশ্লেষণ করলেন। আমি গভীরে আরো পরবর্তীকালে যাব। আমি শেষ করার আগে খুব স্পেসিফিক, খুব শর্টে একটা ছোট্ট উত্তর চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচন্ড অখুশি এবং তিনি একটা মন্তব্য করছেন, ও সব করিডোর টরিডোর তো সব আমি করে দিয়ে চলে এসেছিলাম, এ ধরনের মন্তব্য আমার কানে ভেসে এলো। বিষয়টা একটু বলবেন, কিভাবে দেখবেন সেটা? দেখুন, 2009 থেকে 11 মমতা ব্যানার্জি রেল বাজেটে যা যা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ 11তে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর, তার একটা প্রজেক্টে উনি জমি দেননি। যার মধ্যে হলো ওই লুধিয়ানা ডানকুনি ফ্রেট করিডোর, আপনার বোম্বে হাওড়া ফ্রেট করিডোর, একটার জমি উনি দেননি। উনি বহু, আপনার মনে আছে হয়তো, এইখানে আগরপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, কিছু জমি দেননি উনি। হ্যাঁ সুদীপ্তবাবু, আমি আপনার সঙ্গে এইটা নিয়ে আরো ডিটেলে আলাদা একটা রিপোর্ট তৈরি করব। আপাতত আমি এইটুকুই শুধু বুঝলাম আপনার কথায়, যে বাজেটের একটা লং টার্ম এফেক্ট ভারতবর্ষের মানুষ পাচ্ছে এবং সম্ভবত একমাত্র একটা স্টেট বাদে কারণ তার নিজের পশ্চিমবঙ্গ। এবং একটা লাইন যোগ করবো, একটা লাইন বলুন। আজ থেকে 5 বছর আগে সংসদে সৌগত রায় বলেছিলেন যে আপনার নীতিন গডকারিকে, যে সব রাজ্যকে আপনি রাস্তার জন্য টাকা দিচ্ছেন, আমাদের রাজ্যে দিচ্ছেন না। উনি বলেছিলেন আপনি জমি দিন, আপনার যত জমি দেবেন তত টাকা দেবো, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি। জমি দিতে পারেননি, ঘাটাল মাস্টার পেন একদিন জমি দিতে পারেননি। ফলে এই রাজ্যে টাকা দিলেও কোনো লাভ নেই, সেই টাকাটা ফেরত চলে আসবে। ঠিক, এটাই ব্যাপার। যে একটা প্রশ্ন দিয়ে শেষ করবো আমি, আপনি 2 লাইনে উত্তর দেবেন। মধ্যবিত্ত তো একটা ইনকাম ট্যাক্সের রিলিফ পেয়েছে, আমি দেখলাম। যারা চাকরি করছেন, সরকারি চাকরিজীবী বা প্রাইভেটে যারা চাকরি করে, তাদের ক্ষেত্রে একটা ভদ্রস্থ রকমের একটা রিলিফও বোধহয় এই বাজেটের একটা অন্যতম দিক, যেটা মধ্যবিত্ত অনেক সময় ডিপ্রাইভড হয়। এবারে আরো একটা বড় জিনিস আছে। এটা নিয়ে একটু বলুন। দাদা, আরেকটা বড় জিনিস আছে, 1 কোটি গ্রামের ছেলে মেয়েকে
মানে হয় কি শহরের ছেলে মেয়ে তাদের বাবা কাকা কেউ ইনফোসিসে কাজ করে, কেউ পিডব্লিউডিতে কাজ করে, তারা ট্রেনিং পেয়ে চাকরিতে ঢুকে যায়। কিন্তু গ্রামের ছেলে মেয়ে, চাষি ফ্যামিলির ছেলে মেয়ে যার কেউ নেই, সে কোনো এই বড় জায়গায় ঢুকতে পারে না। বলছে 1 কোটি ছেলে মেয়েকে প্রতি বছর সরকার নিজের টাকা দিয়ে 1 বছরের ট্রেনিং করাবে এই ধরনের বড় কোম্পানিতে, যাতে ওই 1 বছরে ওই লিয়াজও করে তারা ওই ইন্ডাস্ট্রিটা চিনতে পারে, বিভিন্ন লোককে চিনতে পারে, এবং আগামী দিনে ওই ইন্ডাস্ট্রিতে যারা তারা কাজ পায়। নইলে মানে দেখবেন এই বড় লোকের ছেলে মেয়ে, সরকার গ্রামের ছেলেদের ট্রেনিং দিয়ে হ্যাঁ মানে ধরুন গ্রামের ছেলেদের ইনফোসিসে ট্রেনিং দিল বা উইপ্রোতে ট্রেনিং দিল, সো দ্যাট 1 বছর ধরে ও চিনলো এবং উইপ্রোর লোকেরাও জানলো যে এই লোকটার ট্যালেন্ট আছে। আদারওয়াইজ হয় কি, ওরা ওই রেফারেন্সের লোক নেয়, যার ফলে এই গ্রামের ছেলেপুলেরা ওরা চাকরিটা পায় না। এটা তো একটা রিমার্কেবল দিক বাজেটের। ঠিকই ঠিকই, যেটা রিমার্কেবল দিক, এটা একটা বড় চেঞ্জ একটা। নইলে গ্রামের ইভেন্ট আমি বলছি, মানে এই জিনিস আমিও ফেস করছি, কোনো রেফারেন্স নেই এটসেট্রা। এই বড় বড় কোম্পানিগুলো সব রেফারেন্স ইয়ে করে, এবার যার ধরুন কেউ রেফারেন্স নেই এটসেট্রা, সে যাবে কোথায়? ঠিক আছে, সেইখানে একটা বড় বড় সুযোগ একটা, কিন্তু এটা একটা বড় সুযোগ মানে ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারেন একটা রেভলিউশন। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু। আমি এই পশ্চিমবঙ্গের জমি নীতি এবং তার ফলে পশ্চিমবঙ্গের ক্ষতি এই নিয়ে পরবর্তীকালে আপনার কাছে আসবো। আপাতত এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা।